Hello dear students, let's get on with the solution of Zoology segment of 2019 NEET. So the first question that we deal with, প্রথম question হচ্ছে আমাদের question number 2. আমাদের এটা সেটটা হচ্ছে the set that we are following here is S2. তো set S2 question number 2 দিয়ে আমরা শুরু করছি. So let's go for set S2 and the question is question number 2. তো question number 2 তে প্রথম questionটাই হচ্ছে যে extrusion of second polar body from egg nucleus occurs. Definitely second polar body extrude করে যাবে from egg nucleus. This will be after entry of sperm but before fertilization. তাহলে sperm যখন enter করছে, sperm entry and before fertilization যদি আমরা চিন্তা করি, সেখানে কি পাচ্ছি আমরা, যে সেকেন্ড পোলার বডিটা এক্সট্রুড আউট করে যাচ্ছে। কেন করছে? দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন মানে রিডাকশনাল ডিভিশন 2 কমপ্লিট করছে। তো রিডাকশনাল ডিভিশন 2 যদি কমপ্লিট হয়, কেন কমপ্লিট করছে? বিকজ দ্য স্পার্ম, এটাকে আমি জেড দিয়ে লিখছি, স্পার্ম ক্যারিজ along with it two factors, one is APC, one is MPF. তাহলে অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স অ্যান্ড এমফেজ প্রমোটিং ফ্যাক্টর, এই দুটো যদি থাকে তাহলে দিস উইল কমপ্লিট দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন অ্যান্ড thereafter it will complete the second meiotic division and finally this will help it হচ্ছে MPF. So the sperm carries along with it two factors, APC and MPF. তো যেহেতু APC anaphase promoting complex and emphase promoting factor থাকছে, so reductional division 2 complete হচ্ছে and thereafter the extrusion of the second polar body from egg nucleus happens. So this is the question number 2 and then we go for the next question. Next question আমরা চলে যাচ্ছি, due to increasing airborne allergens, মানে question number 4. Next question for zoology will be question number 4. সেখানে এয়ারবোর্ন অ্যালার্জেন্স, মানে প্রথম কথাটাই হচ্ছে যে অ্যালার্জেন্স। তাহলে অ্যালার্জেন্স নিয়ে যখন আমরা কথা বলছি, ডেফিনেটলি এটা অ্যালার্জিক রিয়াকশনের কথা বলা হবে। অ্যালার্জিক রিয়াকশনকে আমরা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনও বলতে পারি। তাহলে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন যদি হচ্ছে টু আ ফরেন অ্যান্টিজেন বা অ্যালার্জেন যদি আমরা চিন্তা করি, দ্য কন্ডিশন হ্যাপেন্স টু বি অ্যাস্থমা অ্যান্ড উইথ রেফারেন্স টু এনসিআরটি যদি আমরা চিন্তা করি, সেখানে if we go with NCERT volume 1 and page number 275, সেখানে তোমরা পরিষ্কার দেখবে there is a statement that is written that is inflammation. Asthmatic condition is an inflammation of the bronchi and bronchioles. এই যে কথাটা বলা হলো, তার মানে আমরা এখানে পরিষ্কার বুঝে গেলাম যে when we are talking of allergens, that means the reaction is a hypersensitivity reaction, there is an allergic reaction, সেটা হলো asthma, সেটা আমরা রেফারেন্স পাচ্ছি কি inflammation of the bronchus and bronchioles. তাহলে this is in reference to NCERT, পরিষ্কার NCERT এর কোয়েশ্চেন এটা। নেক্সট প্লিজ। নেক্সট কোয়েশ্চেন আমরা যেটাতে যাব, that happens to be question number 6. কোয়েশ্চেন নাম্বার 6-এ আমরা দেখছি there is a match the column. ম্যাচ দ্য কলাম হচ্ছে হোমো হ্যাবিলিস, প্রত্যেকের ক্রেনিয়াল ক্যাপাসিটি এবং ক্রেনিয়াল ক্যাপাসিটিগুলো একদম ঠিকঠাক করে আছে। ক্রেনিয়াল ক্যাপাসিটি যদি আমরা রেফারেন্স নিই, এনসিআরটি পেজ নাম্বার 140 অ্যান্ড 141-এ আছে ভলিউম 2-তে, মানে আমাদের হিউম্যান এভলিউশনের ক্ষেত্রে। সেখানে আমি একটা কথা বলতে পারি, এনসিআরটি নিউ এডিশনও যদি আমরা দেখি, সেখানে আমরা ক্রেনিয়াল ক্যাপাসিটি যে কটা এখানে দেওয়া আছে সব কটাই ওখানে আমরা পাবো, এবং এটা এনসিআরটি স্ট্রেট কোয়েশ্চেন। মানে হোমো হ্যাবিলিসের যদি আমরা ক্রেনিয়াল ক্যাপাসিটি চিন্তা করি, ইফ ইউ কনসিডার ফর হোমো হ্যাবিলিস, তাহলে তার ক্রেনিয়াল ক্যাপাসিটি আমরা পাবো 650 to 800 সিসি, ফলোড বাই নিয়ান্ডারথ্যালেন্সিস, মানে হোমোসেপিয়েন্স নিয়ান্ডারথ্যালেন্সিস যদি আমরা চিন্তা করি, তার ক্রেনিয়াল ক্যাপাসিটি আমরা পেয়ে গেলাম এখান থেকে। হোমোসেপিয়েন্স নিয়ান্ডারথ্যালেন্সিসের ক্রেনিয়াল ক্যাপাসিটি আমরা 1400 পাচ্ছি সিসি, ফলোড বাই হোমো ইরেক্টাস দেওয়া আছে এখানে, হোমো ইরেক্টাসের ক্রেনিয়াল ক্যাপাসিটি ইজ 900 সিসি, ফলোড বাই হোমোসেপিয়েন্স যেটা নিয়ে দ্য মোস্ট অ্যাডভান্সড, দ্যাট হ্যাপেন্স টু বি 1350 সিসি। মানে এই ভ্যালুগুলো দিজ আর অল উইথ রিলেশন টু এনসিআরটি। তোমরা যদি এনসিআরটি 140 অ্যান্ড 141-এ দেখো ইন ভলিউম 2, ইউ উইল গেট দিস। ইটস আ স্ট্রেট কোয়েশ্চেন ফ্রম এনসিআরটি। নেক্সট, a very famous question, reference new edition NCERT, you can always go for page number 341. যদি তোমরা দেখো একদম স্ট্রেট কোয়েশ্চেন এগুলো, মানে এনসিআরটি একদম রেফার করে কোয়েশ্চেন করেছে, দ্যাট ইজ দ্য ফাংশন অফ স্টেরয়েড, মোড অফ অ্যাকশন অফ স্টেরয়েড হরমোনস। নাও একটা কথা এখানে মাথায় রাখতে হবে আমাদের, যে স্টেরয়েড হরমোনস ক্যান এন্টার ইনটু সেল, তাহলে ওরা সেলের ভেতরে প্রবেশ করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেলের ভেতরে ও কেন প্রবেশ করবে? তার কারণ দে আর লিপিড সলিউবল। তাহলে এগুলো যেহেতু লিপিড সলিউবল, therefore they can enter into the cell. তাহলে যদি এরা সেলের ভেতরে প্রবেশ করলো এবং সেলের ভেতরে প্রবেশ করে তারপরে ডাইরেক্টলি ওরা নিউক্লিয়াস মেমব্রেনকে ক্রস করে, ইট উইল এন্টার ইন্টু দ্য নিউক্লিওপ্লাজম, তাহলে এন্টার্স ইন্টু দ্য সেল, ফলোড বাই এন্টার্স ইন্টু নিউক্লিওপ্লাজম। তাই নিউক্লিওপ্লাজমে ঢুকে গেল অ্যান্ড ফাইনালি দে উইল বাইন্ড টু ডিএনএ, দ্য জেনেটিক ম্যাটেরিয়াল।
অ্যান্ড জিন হরমোন কমপ্লেক্স তৈরি করছে, তাহলে স্টেরয়েড হরমোন ডাজ নট রিকোয়ার আ সেকেন্ড মেসেঞ্জার, ইট ডাইরেক্টলি এন্টার্স ইন্টু দ্য সেল অ্যাজ ওয়েল অ্যাজ দি নিউক্লিওপ্লাজম অ্যান্ড ইনফ্লুয়েন্স দি ডিএনএ ডাইরেক্টলি, অ্যান্ড দেয়ার আফটার ইট উইল আন্ডারগো ট্রান্সক্রিপশন ফলোড বাই ট্রান্সলেশন, অ্যান্ড ট্রান্সলেশন থেকে কি আলটিমেটলি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে, অ্যান্ড সিন্স অল প্রোটিনস আর এনজাইম, অল এনজাইমস আর প্রোটিনস, তাহলে ইট উইল প্রিপেয়ার দ্য নেসেসারি এনজাইমস ফর দি রিয়াকশন, ওর যা রিয়াকশন করার দরকার সেই এনজাইম তৈরি করে নেবে। Next we go to question number 8. Now express sequence tags, EST. EST, they are short segments of genetic materials, and these are genes expressed as RNA. Genes which are expressed as RNA. Now this is all about EST, express sequence tags. It is also in reference to NCERT. Next, we go for the next question, which are the following, question number 11. Let's go to question number 11. সেখানে পরিষ্কার বলা আছে which of the following pair of organelles does not contain DNA. Now does not contain DNA বলতে nuclear envelope definitely contains DNA. অপশনগুলো যদি আমরা চিন্তা করি, একটা দেওয়া আছে nuclear envelope. Nuclear envelope definitely contains DNA. আমরা সবাই জানি mitochondria contains DNA, তাই তো? nuclear envelope, mitochondria, they will contain DNA, তাহলে এটা does not contain DNA মানে হবে না এটা। followed by mitochondria lysosomes, তাহলে mitochondria contains DNA, তো মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ আছে কিন্তু লাইসোজোমে ডাজ নট কন্টেন ডিএনএ, তাহলে আমার অপশানে পেয়ারটা গন্ডগোল হয়ে গেল। তাহলে ক্লোরোপ্লাস্ট, তারপরেরটা ক্লোরোপ্লাস্ট অ্যান্ড ভ্যাকিওল দেওয়া আছে, আগেন ক্লোরোপ্লাস্ট কন্টেন্স ডিএনএ, ভ্যাকিওল ডাজ নট কন্টেন ডিএনএ, অতএব এই পেয়ারটাও গন্ডগোল হয়ে গেল। তাহলে আমাকে আলটিমেটলি যেটা এগ্রি করতে হচ্ছে দ্যাট ইজ লাইসোজোমস অ্যান্ড ভ্যাকিওলস। সো দি আনসার ইজ আনসার 1, লাইসোজোম অ্যান্ড ভ্যাকিওল। নেক্সট আমরা চলে যাব পরের কোয়েশ্চেনটাতে, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 12. সো ইফ আই গো টু কোয়েশ্চেন নাম্বার 12, সেখানে খুব সহজ কোয়েশ্চেন আছে এটা, গত বছরের থেকে একটা ক্লোজ রিলেশনের কোয়েশ্চেন এটা, গত বছরের এরকম ধরনের একটা কোয়েশ্চেন ছিল। তো দিস ইজ দি পাথওয়ে অফ দি স্পার্ম ফ্লো। আমি জেডকে স্পার্ম দিয়ে ডিনোট করছি, স্পার্মকে জেড দিয়ে ডিনোট করছি। সো দ্য সিকোয়েন্স হ্যাপেন্স টু বি, যেটা আমরা সবাই জানি যে দ্য টেস্টিকুলার লোবিউল যদি আমরা চিন্তা করি, ইফ ইউ কনসিডার দি টেস্টিকুলার লোবিউলস, সেখানে আমরা কি পাবো না সেমিনিফেরাস টিউবিউলস পাচ্ছি ওখানে আমরা, ফলোড বাই ওখান থেকে রেটি টেস্টিস পাচ্ছি, ফলোড বাই ওখান থেকে ভাস এফারেন্স পাচ্ছি, ফলোড বাই ডাক্ট অফ এপিডিডাইমিস পাচ্ছি, অ্যান্ড ফাইনালি সেখান থেকে ভাস ডিফারেন্স, এবং সেখান থেকে ডেফিনেটলি ইজ্যাকুলেটরি ডাক্ট, অ্যান্ড আলটিমেটলি ইউরেথ্রা অ্যান্ড এক্সটার্নাল ইউরেথ্রাল মিয়েটাস, মানে এখানে শুধু ইউরেথ্রাল মিয়েটাস দিয়েছে, যাই হোক। সো ইউরেথ্রাল মিয়েটাস হয়ে ও রিলিজড হচ্ছে আউটসাইড, মানে ইজ্যাকুলেটেড হচ্ছে। সো দিস ইজ দ্য সিকোয়েন্স ইজ অপশন নাম্বার 4, অ্যান্ড ইট ইজ আ স্ট্রেট কোয়েশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ এটা এনসিআরটির কোয়েশ্চেন বলুন, বা ইট ইজ ভেরি ভেরি বেসিক কোয়েশ্চেন, তো এখানে কোনো ভুল হওয়ার জায়গা নেই। নেক্সট, ম্যাচ দ্য ফলোয়িং হরমোনস, মানে কোয়েশ্চেন নাম্বার 13, ম্যাচ দ্য ফলোয়িং হরমোনস উইথ দ্য রেসপেক্টিভ ডিজিজেস কনসার্ন। ডেফিনেটলি ইনসুলিন দেওয়াই আছে, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ। সেকেন্ড ইজ থাইরক্সিন, এখানে আমি লিখে নিচ্ছি আগে, থাইরক্সিন ফলোড বাই কর্টিকয়েডস, মানে all the adrenal cortex hormones, and finally growth hormone. So when I talk of insulin, তাহলে insulin definitely relates with diabetes mellitus, diabetes insipidus তো অন্য, মানে একটা অপশন এখানে দেওয়া আছে দেখবে diabetes insipidus, but diabetes insipidus যদি আমরা চিন্তা করি that is related with the low ADH secretion, তাহলে low ADH যদি হয় তাহলে diabetes insipidus, but that does not relate to it, so insulin is related with diabetes mellitus, followed by thyroxine যদি আমরা চিন্তা করি সেখানে আমরা easily পেয়ে গেলাম that is goiter, তো that relates to goiter, and followed by corticoids, definitely by destruction of the adrenal cortex. Addison's disease, মনে রাখতে হবে Addison's disease was the first endocrine disease that was discovered. তো Addison's disease, and followed by growth hormone, and growth hormone দেখতেই পাচ্ছ যদি পোস্ট পিউবার্টাল এজে গ্রোথ হরমোনের এক্সেস হয় তাহলে সেটা অ্যাবনর্মাল থিকেনিং অফ দি বোনস অফ দি হ্যান্ডস অ্যান্ড ফিট অ্যাজ ওয়েল অ্যাজ অফ দি জ, তাহলে সেটাকে বলা হয় অ্যাক্রোমেগালি। সো আমরা এখানে যে কটা অপশান আছে সেখানে যদি আমরা এগ্রি করি দেন অপশান 1 ইজ কারেক্ট। নেক্সট ইজ উই গো ফর দি নেক্সট ওয়ান। Now next one is if we go for question number 16, সেখানে আমরা if you go for question number 16, then the cells in G0 phase, it is said that in G0 phase what happens, now in G0 phase the cell cycle is suspended, আমরা সবাই জানি cell cycle suspended, কেন কি আমরা যদি মানে সেল সাইকেলটাকে চিন্তা করি সেখানে ইন্টারফেজের মধ্যে যদি মেজরটা আমরা চিন্তা করি তাহলে G1 হয়ে গেল, তারপরে S ফেজ, তারপরে G2, and then for M phase মানে সেল ডিভিশন ফেজ। ইফ দ্য সেল ক্যানট ক্রস ফ্রম G1 to S, then it goes to a subsequent phase which is called G0. তার আবার দুটো টাইপ আছে, টেম্পোরারি পার্মানেন্ট, but we do not require that. G0 was the resting phase. Now এই resting phase there is a complete suspension of cell division. The answer is
1. Next, we go for question number 17. Now in question number 17, we match the following. Again, match the column. Crypts of liver coon. এখানে ক্রিপস অফ লিভার কোন, তাহলে তোমরা সবাই মনে আছে নিশ্চয়ই ক্রিপস অফ লিভার কোন। নাও ক্রিপস অফ লিভার কোন, তো ক্রিপস অফ লিভার কোন গ্লিসেন্স ক্যাপসুল। নাও if I consider the liver, there is a WFCT covering, that is called the Gleason's capsule. তো WFCT মানে white fibrous connective tissue. Then islets of Langerhans, that is related to pancreas, এটা এক নম্বর A, এটা B, এটা C হচ্ছে islets of Langerhans, and number D হচ্ছে Brunner's gland. So we get this. So crypts of liver coon definitely it relates, দেখেই বুঝতে পারছো, it relates to small intestine, followed by Gleason's capsule, it relates to liver. Islets of Langerhans, it relates to pancreas, and finally Brunner's gland, it relates to duodenum. So again, this is a gland that is present in submucosa. This is a very important question, jara aims debe tader jonno eta kaje lagbe. Next we go for the, so now let's come to question number 19. 19 কোয়েশ্চেনটা বলছে consider the following statements, and this question is based on biomolecules, particularly the enzyme segment of biomolecules. তাহলে যদি এনজাইম সেগমেন্ট থেকে আমরা আলোচনা করি, সেখানে আমরা দেখব there are two statements, statement A and statement B. প্রথম স্টেটমেন্টে বলেছে কোএনজাইম or metal ions, এবং সেখান থেকে বলছে যে they are tightly bound to the enzyme protein called a prosthetic group. No, ব্যাপারটা হচ্ছে যে প্রস্থেটিক গ্রুপের সাথে ডেফিনেটলি প্রস্থেটিক গ্রুপ ইজ এ টাইটলি বাউন্ড কম্পোনেন্ট, কিন্তু যদি আমরা দুটো ভাগ করি যে দ্য প্রোটিন পার্ট অফ দি এনজাইম অ্যান্ড নন প্রোটিন পার্টটাকে আমরা বলি কোফ্যাক্টর। তো এই কোফ্যাক্টরে তিনটে কম্পোনেন্ট আসে, একটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ, একটা হলো কোএনজাইম, একটা হচ্ছে মেটাল আয়ন্স। তাহলে প্রস্থেটিক গ্রুপ ইজ দি পার্ট অফ দি কোফ্যাক্টর উইচ ইজ স্ট্রংলি বাউন্ড টু অ্যাপোএনজাইম, মানে প্রোটিন পার্ট। তো এখানে ডেফিনেটলি কোএনজাইমে বলেছে, মানে এখানে বলেছে যে কোএনজাইম অর মেটাল আয়ন্স দ্যাট ইজ টাইটলি বাউন্ড টু এনজাইম প্রোটিন ইজ কল্ড প্রস্থেটিক গ্রুপ, ওই জন্য দ্যাট ইজ স্টেটমেন্ট গোজ রং। তাহলে স্টেটমেন্ট এটা রং। স্টেটমেন্ট বি হচ্ছে কমপ্লিট ক্যাটালাইটিক অ্যাক্টিভ এনজাইম উইথ ইটস বাউন্ড প্রস্থেটিক গ্রুপ ইজ কল্ড অ্যাপোএনজাইম। সেটা তো নয়, ক্যাটালিটিক্যালি অ্যাক্টিভ এনজাইম নয় এটা। সো স্টেটমেন্ট বি ইজ অলসো রং। সো বোথ স্টেটমেন্ট এ অ্যান্ড বি আর রং, দ্যাট মিনস স্টেটমেন্ট 1 মানে অপশন 1 ইজ কারেক্ট। ঠিক আছে, সো this is question number 19. Let's come to question number 24. अब question number 24 में identify the cells whose secretion protects the lining of the GI tract from various enzymes. Now definitely the mucosal, the GI tract, যদি আমরা entire GI tract কে consider করি, which includes the esophagus followed by the stomach, and thereafter যাই হোক তার continuous structures যেগুলো আছে, the against the digestive enzymes যেগুলো আছে সেখান থেকে যদি GI tract কে prevent করতে হয়, definitely it is the mucus, it is the mucus which is required. So mucus is very much essential for the protection of the GI tract. So আমি mucus secretionটাতে উপরে জোর দেবো, এবং সেই মিউকাস সিক্রেশনটা যেখান থেকে হচ্ছে, if I consider that happens to be the goblet cells. কেন কি অন্যান্য যে সেলসগুলো আছে, they have all different, oxygenase cells secrete gastric HCl, duodenal cells, chief cells or the parietal cells, they have the different functions, but goblet cell secretes mucus. তো দি আনসার কি, এখানে যদি আনসার কিটাকে আমরা চিন্তা করি তাহলে গবলেট সেলের অপশনটা হচ্ছে 4. ইফ আই গো, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 26. কোয়েশ্চেন নাম্বার 26 খুবই সামান্য একটা প্রবলেম, হোয়াট উড বি দি হার্ট রেট অফ আ পার্সন ইফ দি কার্ডিয়াক আউটপুট ইজ 5 লিটার। তাহলে 5000 সিসি বলে দিয়েছে কার্ডিয়াক আউটপুট, আর দ্য ব্লাড ভলিউম অফ দি ভেন্ট্রিকলস অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টল, মানে এন্ড ডায়াস্টলিক ভলিউম যেটাকে বলা হয়, এন্ড ডায়াস্টলিক ভলিউম যেটা, দ্যাট হ্যাপেন্স টু বি 100 ml, and at the end of the ventricular systole, and the end of ventricular systole মানে end systolic volume যদি আমরা চিন্তা করি তাহলে এটা আমরা পাচ্ছি 50 ml যেটা এখানে দেওয়া আছে। সো হোয়াট উইল বি দি হার্ট রেট তাহলে জিজ্ঞাসা করেছে। সো হার্ট রেট ইজ এক্সট্রিমলি ইজি ফর আস, ইট ইজ যে আমি ধরে নিই এক্স, সেটা তাহলে 50x ইজ ইকুয়াল টু 5 × 1000 মানে 5000। তাহলে আমরা এই ক্যালকুলেশনটাকে করে দিই, করলে আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু পাবো which is 100 beats per minute. So the option is 1. The next question is question number 27. Question number 27 is again a repeat question. Repeat question exactly question এর মতো করে নয়, কিন্তু 2018-এ সেম মানে স্পাইরোমেট্রিক কার্ভ থেকে একটা কোয়েশ্চেন ছিল, সেখানে আমাদের রেসিডুয়াল এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউমের ভ্যালু নিয়ে প্রশ্ন করেছিল, একটা ম্যাচ দ্য কলাম ছিল। কিন্তু এবছর আমরা পাচ্ছি একটা টাইডাল ভলিউম, কোয়েশ্চেন অফ টাইডাল ভলিউম অ্যান্ড এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তো এই দুটো ভ্যালু দেওয়া আছে এখানে, 500 ml দেওয়া আছে টাইডাল ভলিউম, আর ইআরভির ভ্যালু দেওয়া আছে 1000 ml।
তো এবার এখানে একটা এক্সট্রা কথা লিখে রেখেছে, দ্যাট রেসিডুয়াল ভলিউমেরও ভ্যালু লিখে রেখেছে 1200 ml। অসুবিধে নেই, বাট উই উইল নট কনসিডার দি রেসিডুয়াল ভলিউম, কেন কি আমাকে জানতে চেয়েছে হচ্ছে হোয়াট ইজ দি এক্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে এক্সপিরেটরি ক্যাপাসিটি ডেফিনেটলি আমরা জানি এক্সপিরেটরি টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, উইল সিম্পলি add up these two and we get 1500 ml, and the answer happens to be option 3. It's a very easy question. যারা এন্ট্রান্স দিচ্ছ মানে এইমস দেবে তাদের জন্য এটা বলে রাখা যে রেসিডুয়াল ভলিউম ক্যানট বি ক্যালকুলেটেড উইথ দ্য হেল্প অফ আ স্পাইরোমিটার, অ্যান্ড রিমেম্বার ওয়ান মোর থিং, any parameter which includes residual volume, that means the total lung capacity and the functional residual capacity will not be measured, cannot be measured by a spirometer. এটা একটু মাথায় রাখবে তোমরা। Now we go for the question number 33. 33 on the strategies এর question. তো স্টেট দি ইনকারেক্ট স্টেটমেন্ট জানতে চেয়েছে। তো ইনব্রিডিং নিয়ে কোয়েশ্চেন করেছে। ইনব্রিডিং সিলেক্টস হার্মফুল রিসেসিভ জিনস দ্যাট রিডিউস ফার্টিলিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি। দ্যাট ইজ সেটা ঠিক নয়। ইনব্রিডিং হেল্পস ইন অ্যাকুমুলেশন অফ সুপিরিয়ার জিনস অ্যান্ড এলিমিনেশন অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। ইনব্রিডিং ডিক্রিজেস হোমোজাইগোসিটি, অবশ্যই ইনক্রিজেস হোমোজাইগোসিটি, এটা ভুল করেছে। ইনব্রিডিং ডিক্রিজেস হোমোজাইগোসিটি, ইনব্রিডিং it is the correct statement. Inbreeding increases homozygosity, এটা correct. Inbreeding helps in accumulation of superior genes and elimination of undesirable ones, অবশ্যই তাই, correct. Inbreeding essential to evolve pure lines, yeah, definitely pure lines in any animal, correct. So therefore inbreeding selects harmful recessive genes that reduce fertility and productivity, this is incorrect. ওরকম ভাবে সিলেক্ট করে করা যায় না। সো যদি আমরা কোয়েশ্চেন নাম্বার 33 দেখি, উই গো ফর 167। তো ইনব্রিডিং, এখান থেকে একটা কোয়েশ্চেন তোমরা পড়ে রাখবে সবাই, ইনব্রিডিং ডিপ্রেশনের কথা, সেটা একটু মাথায় রাখবে। এখান থেকে একটা কোয়েশ্চেন দেয়, তার রেকটিফিকেশন কী করে হবে সেটাও, ইনব্রিডিং ডিপ্রেশনটা দেখে রাখবে তোমরা, মানে পরের পরীক্ষার জন্য দরকার। নেক্সট কোয়েশ্চেন উই গো ফর ইজ ফ্রম ইমিউনিটি, দ্যাট মিনস হেলথ অ্যান্ড ডিজিজ। দ্য কোয়েশ্চেন নাম্বার 34, সেখানে বলছে উইচ আর দি ফলোইং ইমিউন রেসপন্সেস ইজ রেসপন্সিবল ফর দি রিজেকশন অফ কিডনি গ্রাফট। এটা অনেকবার এসছে এই কোয়েশ্চেনটা। সো রিজেকশন মানে গ্রাফট রিজেকশন, দ্য কনসেপ্ট ইজ ফ্রম গ্রাফট রিজেকশন। তাহলে যদি গ্রাফট রিজেকশনের কনসেপ্ট থাকে, নাও গ্রাফট রিজেকশন, it is definitely a cell mediated immunity factor, it's not a humoral one. তো it is not a humoral immunity, it is a cell mediated immunity. Graft rejection জন্য বেসিক্যালি আমাদের যেটা দরকার হয় সেটা হলো MHC and T cells. তো these are very important substances that help in graft rejection. তো অবশ্যই তোমরা মাথায় রাখবে, it's a CMI, it's not a humoral immunity. It is আরেকটা অপশন দেওয়া আছে এখানে, inflammatory immune response হবে না, humoral immune response হবে না, autoimmune তো হবেই না। So it is cell mediated immunity, option 2. Now we go for question number 40. Question number 40 reproductive health থেকে কোয়েশ্চেনটা। নাও again a contraceptive থেকেই কোয়েশ্চেন এসছে, কিন্তু গত বছরও কন্ট্রাসেপটিভ থেকে ছিল, সাহেলি থেকে ছিল কোয়েশ্চেন, এবছরও কন্ট্রাসেপটিভ থেকে কোয়েশ্চেন এসছে। নাও which are the following contraceptive methods do involve a role of hormones? So if I go for the contraceptive measures involving the role of hormones, সেখানে অপশনগুলোকে যদি খুব ভালো করে আমরা দেখি, কপার টি, নাও প্রথম অপশানে একটুখানি দেখে নিই আমরা, কপার টি ফর এক্সাম্পল। সো কপার টি ডাজ নট, ইট ইজ সেকেন্ড জেনারেশন কন্ট্রাসেপটিভ, মানে সেকেন্ড জেনারেশন আইউডির মধ্যে পড়ে। ইট ডাজ নট রিকোয়ার হরমোনস, এর মধ্যে কোনো হরমোন থাকে না। হরমোন জেনারেলি থার্ড জেনারেশন থেকে আসে, যেগুলোকে আমরা প্রোজেস্টাসাইড বলতে পারি। তো আরেকটা হচ্ছে আপনার এই ফার্স্ট অপশানে যেটা ছিল সেটা হলো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, সেটাতে ডেফিনেটলি হরমোন আছে, পিলসে হরমোন আছে, বাট সো ফার অ্যাজ কপার টি ইজ কনসার্নড, তাহলে এই পেয়ারটার মধ্যে এক নম্বরে যারা যারা আছে সেটাকে আমি কনসিডার করতে পারলাম না ডিউ টু দ্য প্রেজেন্স অফ কপার টি। সেকেন্ড অপশানে পিলস আছে, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, বেরিয়ার মেথড, তাহলে বেরিয়ার মেথড দিয়ে দিয়েছে এখানে। বেরিয়ার মেথডের মধ্যে তো কন্ডম, ডায়াফ্রাম, ভ্যাজাইনাল স্পঞ্জ এগুলো আসে, আর তাছাড়া কেমিক্যাল বেরিয়ার্সগুলো আসে। অতএব এখানেও তোমার এখানে আমার কন্ডম, ডায়াফ্রাম যদি চিন্তা করি, সেখানে তো ইট ডাজ নট ইনক্লুড দি হরমোনস। সো এটাকেও আমি এই পেয়ারটাকে আমি রাখতে পারলাম না, মানে এই পেয়ার না, এই তিনটেকে আমি রাখতে পারলাম না। ফর থার্ড নম্বর হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। নাও ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন কি ল্যাকটেশনের জন্য প্রোল্যাক্টিন হরমোন ইজ রেসপন্সিবল, ইট রেসিপ্রোকেটস উইথ, মানে ইট বিহেভস অ্যান্টাগনিস্টিক্যালি উইথ FSH, and thereafter lactational amenorrhea তে দেখা যায় যে due to the presence of prolactin the menstruation is inhibited. So lactational amenorrhea definitely involves prolactin, which is a hormone, again pills, again it's a hormone, and emergency contraceptive, যেগুলো emergency contraceptive মানে পোস্ট কয়টাল কন্ট্রাসেপশন যেগুলো আছে, যেগুলো বাজারে আইপিএল নামে বিক্রি হয়, তো সেগুলোও কিন্তু হরমোনাল। সো এই যে কম্বিনেশনটা আছে এখানে, ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া, পিলস অ্যান্ড এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, দিস থ্রি আর কারেক্ট, অ্যান্ড দেয়ারফর উই গো ফর অপশন 3। অপশন 4এও বেরিয়াল মেথড আছে, অতএব সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে। নাও দিস কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই গো ফর কোয়েশ্চেন নাম্বার 41। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 1, এখানে কতগুলো স্টেট মানে অপশন দিয়ে রেখেছে, একটা হলো অর্গান সিস্টেম অফ অর্গানাইজেশন। সো অর্গান সিস্টেম অফ অর্গানাইজেশন একটা দিয়েছে, একটা বাইল্যাটারাল সিমেট্রি দিয়েছে, একটা ট্রু সিলোম দিয়েছে, মানে ইউসিলোমেট,
একটা ইউসিলোমেট দিয়েছে অ্যান্ড ফলোড বাই সেগমেন্টেশন। খুব ভালো করে এই কোয়েশ্চেনটাকে, এটা নিয়ে কনফিউশন আছে বাজারে, তো এই কোয়েশ্চেনটাকে একটু ভালো করে চিন্তা করতে হবে। এখানে যে অপশানসগুলো দেওয়া হয়েছে সেখানে আর্থ্রোপোডা, এখানে মোলাস্কা, অ্যানেলিডা, আমি সবকটা অপশানকে লিখছি যেটা নিয়ে এরা কাজ করেছে, অ্যান্ড ফলোড বাই কডেটস। একটা কথা মাথায় রাখতে হবে, আর্থ্রোপোডা তো আমরা জানি ট্রু মেটামেরিক সেগমেন্টেশন, অ্যানেলিডা ট্রু মেটামেরিক সেগমেন্টেশন আমরা জানি। মোলাস্কার ক্ষেত্রে কিন্তু ইট ইজ আনসেগমেন্টেড, শুধু একমাত্র সেগমেন্টেড মোলাস্কা হচ্ছে নিওপ্লিনা, অতএব এটাকে আমরা এখন কনসিডার করবো না, এক্সেপশন ইজ নেভার দ্য রুল। কডেটসের ক্ষেত্রে একটা স্টেটমেন্ট আছে, সেগমেন্টেড মাসল ইন অ্যান unsegmented trunk, segmented muscle in an unsegmented trunk, and therefore মোলাস্কাকে বাদ দিয়ে আর্থ্রোপোডা, অ্যানেলিডা অ্যান্ড কডেটস, তাহলে সেই অপশানটাতে দাঁড়াচ্ছে অপশান 3। সো অপশান 3 ইজ কারেক্ট। নাও নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 42, what are the factors responsible for the formation of concentrated urine? অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথম কথা হচ্ছে মেজর ফাংশন অফ কিডনি যদি তোমরা কনসিডার করো, মেজর ফাংশন অফ কিডনির মধ্যে কিন্তু মাথায় রাখতে হবে কিডনির বা নেফ্রনের ফাংশন, আমি যদি ধরি নেফ্রন, স্ট্রাকচারাল ফাংশন অফ কিডনি, তার ফাংশন কিন্তু কখনোই ইউরিন ফর্মেশন নয়, তার ফাংশন কিন্তু অসমো রেগুলেশন, এবং দ্য বেসিক রিকোয়ারমেন্ট ইজ অসমো রেগুলেশন, দ্য হাইপার অসমোলারিটি মেনটেন করতে হবে। দ্য হাইপার অসমোলারিটি মেনটেন করবে কোথায় মেনটেন করবে? অফ দি ইন্টাস্টিশিয়াম। যদি আমরা একটা কিডনিকে কনসিডার করি এবং তার ডিফারেন্ট লেয়ার্সগুলোকে আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব, আর এখানে যদি একটা নেফ্রন আমরা তৈরি করি, তাহলে এই নেফ্রনটাকে যদি আমরা এরকম করে বাড়াই, তাহলে দেখব এই জায়গাটাতে, এখানে দেখব ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন 1200 মিলি অসমোস পার লিটার। সো হাইপার অসমোলার, এটা মেডুলারি ইন্টাস্টিশিয়ামে হাইপার অসমোলার কন্ডিশন অফ 1200 মিলি অসমোলস পার লিটার, যদি আমরা এইটাকে চিন্তা করি, তাহলে হোয়াট হ্যাপেন্স ইজ, দিস ইজ দি অরিজিনাল ফাংশন অফ নেফ্রন, মানে আমাদের বডি ফ্লুইডের কনসেন্ট্রেশনকে একটা কনস্ট্যান্ট জায়গায় মেনটেন করবে, এবং কনস্ট্যান্সিটা কেন মেনটেন করবে? উই আর অসমো রেগুলেটার্স, উই আর নট অসমো কনফর্মার্স। যেহেতু আমরা অসমো রেগুলেটর, সেহেতু এই কনসেন্ট্রেশনটাকে মেনটেন করাটাই হচ্ছে কাজ, অ্যান্ড দেয়ারফর অপশন 4। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 43। চারটে অপশান দেওয়া আছে, পিলা গ্লোবোসা, বম্বিক্স। পিলা যখনই করছি ইট ইজ রেফার্স টু মোলাস্কা, বম্বিক্স যখনই আমরা করছি ইনসেক্টা, তার মানে আর্থ্রোপোডা, and followed by pleurobrancia. Now pleurobrachiaতে যদি আমরা যাই, this stenofora, আমরা সবাই জানি pleurobrachia is stenofora, and tenia. Now tenia happens to be platyhelminthes. সো এই চারটের মধ্যে যদি আমরা চিন্তা করি, ডেফিনেটলি প্ল্যাটিহেলমিনথেস মানে ফ্লেম কোষ, ফ্লেম সেল থাকছে, প্লিউরোব্র্যাকিয়া মানে কুমপ্লেটস থাকছে, অ্যান্ড ইনসেক্টা বলতে ম্যালফিজিয়ান টিউবিউলস থাকছে, অ্যান্ড মোলাস্কা মানে র্যাডিউলা থাকছে, র্যাসপিং, ফাইল লাইক র্যাসপিং অর্গান, এনসিআরটিতে পরিষ্কার লেখা আছে। এটা যদি তোমরা রেফারেন্সও চাও, এজ এ রেফারেন্স এনসিআরটি তোমরা যদি দেখো, ইউ উইল গো ফর পেজ নাম্বার 51, 52 অ্যান্ড 53, ভলিউম 1, সেখানে তোমরা এটা পেয়ে যাবে। সো the option is option 4. Next, question number 49, again a very important question with reference to NCERT 147, প্রচণ্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, that is glucose transport within the cell. যদি গ্লুকোজ within the cell transport করে, the mechanism by which it is transported, the protein মানে transporter is GLUT4. now GLUT4 খুব ইম্পর্টেন্ট, GLUT4 is very important because it is insulin dependent. আরেকটা আছে GLUT2 is not insulin dependent, it is sodium dependent. So এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে। The question is insulin dependent glucose transporter, and question number 49, the option is 2, that is correct. Now আরেকটা question number 51, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ থেকে কোয়েশ্চেন আছে, হেরোইন অর স্ম্যাক, এনসিআরটিতে বলা আছে স্ম্যাক। নাও হোয়াট হ্যাপেন্স ইজ, এটা অ্যাসিটাইলেশন অফ মরফিন, মানে মরফিনকে যদি অ্যাসিটাইলেট করা হয়, অ্যাসিটাইলেশন অফ মরফিন। সবাইকে এটাও জেনে রাখো, নতুন এডিশনে মরফিনের স্ট্রাকচার কিন্তু চেঞ্জড, মানে পুরনো এডিশনের স্ট্রাকচারটা ঠিক নয়। অতএব ইফ ইউ গো উইথ এনসিআরটি পেজ নাম্বার 158, ভলিউম 2, তাহলে তোমরা পরিষ্কার এটা দেখতে পাবে। নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 52। কোয়েশ্চেন 52তে একটা পরিষ্কার খুব সহজ কোয়েশ্চেন, এটা এনসিআরটি রেফারেন্স পেজ নাম্বার 310-তে পাবে তোমরা। সেখানে হচ্ছে যে আমাদের যতগুলো জয়েন্ট আছে, মানে আমাদের রিবস আছে, মানে 1 নম্বর থেকে 7 নম্বর রিবকে আমরা ট্রু রিবস বলি, কেন কি এটা পেছনে হচ্ছে ভার্টিব্রাল কলম আর সামনে হচ্ছে স্টার্নাম, এর সাথে কানেক্টেড, পেছনে ভার্টিব্রাল কলম। তো এই কানেকশানে যতগুলো রিবস আছে এগুলো হচ্ছে ট্রু রিব। সাথে 7 নম্বর থেকে কি হয়, কিছু এরকম কার্টিলেজ নেমে আসে, সেগুলো হায়ালিন কার্টিলেজ, পরিষ্কার লেখা আছে, সেখান থেকে 8, 9, 10 কানেক্টেড থাকে, ওই জন্য সেগুলো পেছনে ভার্টিব্রাল কলম, সামনে কার্টিলেজ, অ্যান্ড দেয়ারফর দিস ইজ নোন অ্যাজ আ ফলস রিব।
আর ফাইনালি 11 আর 12 নম্বর সেটা শুধু এরমভাবে থাকে, মানে সামনে কারোর সাথে যুক্ত নয়, অতএব সেটাকে ফ্লোটিং রিবস বলা হয়। সেই হিসেবে ওরা মানে অপশানসগুলো দিয়েছে। তো অ্যাজ পার দি অপশন 2 ইজ কারেক্ট। নেক্সট উই গো ফর দি কোয়েশ্চেন নাম্বার 55। ভ্যারিয়েশনস মানে মিউটেশন থিওরি অফ হিউগো ডি ভ্রাইস যদি বলা হয়, তাহলে মিউটেশনের ক্ষেত্রে মানে অবভিয়াসলি ইট ইজ আ সল্টেটরি ভ্যারিয়েশন, ইটস আ কেস অফ সল্টেটরি ভ্যারিয়েশন, কারণ কি মিউটেশন তো সাডেন ড্রাস্টিক চেঞ্জ ইন জেনেটিক কনস্টিটিউশন হবে, অ্যান্ড দেয়ারফর ইট হ্যাজ পার্টিকুলারলি কোনো ডিরেকশন থাকে না, অ্যান্ড ডেফিনেটলি ইট ইজ র্যান্ডাম, কোনো ডেফিনিট সিকোয়েন্স নেই। সো ইট ইজ অলওয়েজ র্যান্ডাম অ্যান্ড ডিরেকশনলেস। একদম এনসিআরটির কথা এটা, হ্যাঁ, একদম পরিষ্কার এনসিআরটির কথা, এনসিআরটি পেজ 135 এর রেফারেন্সে, অ্যান্ড দি আনসার ইজ অপশন ইজ 4। নেক্সট কোয়েশ্চেন ইজ अगेन এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, রিপিট কোয়েশ্চেন বলবো আমি এটাকে। কোয়েশ্চেন নাম্বার 57, তো উইচ থার্মোরেগুলেশনের জন্য ফাংশন, আ ভেরি ইম্পর্টেন্ট ফাংশন। নাও এটা গত বছরের কোয়েশ্চেন ছিল, ম্যাচ দ্য কলমে ছিল, এবছর এরকমভাবে দিয়েছে। হাইপোথ্যালামাসের 3টে ফাংশন এনসিআরটিতে দেওয়া আছে। একটা হচ্ছে থার্মোরেগুলেশন, আই মিন টু সে রেগুলেশন অফ বডি টেম্পারেচার, এনসিআরটি স্টেটমেন্টে হচ্ছে রেগুলেশন অফ বডি টেম্পারেচার অ্যান্ড আর্জ ফর ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং। তো এই কথাটা দেওয়া আছে। তো ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, তো মানে আগের বছরের কোয়েশ্চেনে হাঙ্গার অ্যান্ড থার্স্ট অপশনটা ছিল আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে আনসার ইজ হাইপোথ্যালামাস, সো অপশন 4। কোয়েশ্চেন নাম্বার 58, নাও আর্টিফিশিয়াল কিডনি ইউজিং আ হিমোডায়ালাইজার যখন আমরা ইউজ করছি, সেখানে হিমোডায়ালাইজারের প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন অপশনগুলো দেখতে হবে। নাইট্রোজেন ওয়েস্ট বিল্ড আপ ইন দ্য বডি, ডায়ালিসিস করলে নাইট্রোজেন ওয়েস্ট বডিতে বিল্ড আপ হওয়ার কথা না। নন এলিমিনেশন অফ এক্সেস পটাশিয়াম আয়ন্স হবে না। রিডিউসড অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম আয়ন্স ফ্রম জিআই ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট থেকে ক্যালসিয়াম আয়ন্স কম অ্যাবজর্বড হবে। অবভিয়াসলি জিআই ট্র্যাক্ট থেকে ক্যালসিয়াম আয়ন, কারণ কি ক্যালসিয়াম এখান থেকে মানে ড্রেনেজ হচ্ছে না। সো আমার ক্যালসিয়াম যেহেতু ড্রেনেজ হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্সই বেসিক্যালি চেঞ্জ হচ্ছে। সো ক্যালসিয়াম আয়ন্সের অ্যাবজর্পশন ওখান থেকে আর হবে না, কেন কি অলরেডি ওর মধ্যে আছে। আর রিডিউসড আরবিসি প্রোডাকশন, কেন কি হিমোডায়ালিসিস হলে, হিমোডায়ালিসিস যদি হয় সেখানে আরবিসি কাউন্ট ডিক্রিজ করে, কেন কি হিমোডায়ালিসিস তখনই করে যখন ক্রিয়েটিনিন ভ্যালু বেড়ে যায়। তো ক্রিয়েটিনিন ভ্যালু যদি বেড়ে যায় সেক্ষেত্রে আরবিসি ডিক্রিজ করে। সো অপশন ইজ অপশন 1 সি অ্যান্ড ডি কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 59। নাও এটা তো বিখ্যাত কোয়েশ্চেন, খুব ইজি। বিটি টক্সিন মানে ক্রাই প্রোটিন যেটা তৈরি হচ্ছে বা বিটি টক্সিন, সেখান থেকে মাথায় রাখতে হবে যে এটা মানে ব্যাসিলাস থুরিনজেনেসিস। তো এখান থেকে খেয়াল রাখতে হবে যে এটা কখন অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো অ্যাক্টিভেটেড তখনই হয় ডিউ টু অ্যালকালাইন নেচার অফ দি গাট, অ্যালকালাইন নেচার অফ গাট অফ দি ইন্টেস্টাইনের অ্যালকালাইন নেচারের জন্য মানে এটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। আর তখন ওগুলো মানে ও ওয়াটার অ্যাবজর্ব করে, পোর্ট তৈরি করে, ওয়াটার অ্যাবজর্ব করে রাপচার করে, এইভাবে অর্গানিজমটাকে ওরা মারে। সো দি অপশন ইজ 1। কোয়েশ্চেন নাম্বার, রেফারেন্স যদি চাও পেজ নাম্বার 208 এনসিআরটি ভলিউম 2। Now question number 61, again reproductive health এর question, which is not completely curable sexually transmitted disease। একদম 3টে অপশন ওখানে লেখা আছে, একটা হলো এইচআইভি, একটা জেনিটাল হার্পিস, একটা হেপাটাইটিস বি। মানে একটা আছে এইচআইভি, একটা জেনিটাল হার্পিস, আরেকটা আছে হেপাটাইটিস বি। তো এই 3টের মধ্যে এই 3টি কিউরেবল নয়, বাকিগুলো মোটামুটি কিউরেবল। সো এখানে জেনিটাল হার্পিস অপশন দেওয়া আছে, অ্যান্ড দ্য আনসার ইজ অপশন 1। রেফারেন্স এনসিআরটি পেজ 63। নাও কোয়েশ্চেন নাম্বার 64 যদি আমরা যাই, সেখানে আমরা সিলেকশনের টাইপসগুলোকে চিন্তা করব। সিলেকশনের টাইপসের মধ্যে আমাদের যে কটা সিলেকশন ছিল, সেখানে আমাদের কমনেস্ট সিলেকশনটাকে যদি আমরা চিন্তা করি, সেখানে আমরা দেখব এই গ্রাফটাকে যদি ইন্টারপ্রিট করি আমরা, তাহলে আমরা এই টোটাল ইন আ স্পিসিস দ্য ওয়েট অফ নিউবর্ন রেঞ্জেস ফ্রম 2 to 5 kg, 97% অফ দ্য নিউবর্ন উইথ অ্যান অ্যাভারেজ ওয়েট বিটুইন 3 to 3.3 kg সার্ভাইভ করলো। 99% of the infants born with weights 2 to 2.5 kg or 4 to 5 kg die, মানে কমটাও মরে গেল বেশিটাও মরে গেল, সার্ভাইভ করলো এই জায়গাটা। সো দিস ইজ বেসিক্যালি আ স্টেবিলাইজিং সিলেকশন। তো এটা খুব কমন, হার্ডি উইনবার্গে ওখানে কনসেপ্টে ইউজ করা হয় উইথ রেফারেন্স টু এনসিআরটি পেজ 136 ভলিউম 2। নেক্সট ইজ কোয়েশ্চেন নাম্বার 65। এটা অবশ্যই একটা কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মেটাবোলাইটসের কোয়েশ্চেন। এটা সেকেন্ডারি মেটাবোলাইটস, এটা হচ্ছে এনসিআরটি ভলিউম 1 যদি আমরা দেখি ফিগার 9.2, সেখানে আমরা পেজ নাম্বার 146-এ পাবো ভলিউম 1-এ। তো সেখানে আমরা দেখতে পাবো যে মানে যে কতগুলো ফর্ম অফ আমাদের সেকেন্ডারি মেটাবোলাইটস আছে, তার মধ্যে কনকাভ্যালিন এ, সো দিস ইজ লেকটিন। তো এটাই অপশন 1। নেক্সট ইজ কোয়েশ্চেন নাম্বার 66 একদম স্ট্রেট এনসিআরটি স্টেটমেন্ট আছে, পেজ নাম্বার 286 যদি আমরা পাই, ওখানে ইসিজির যে গ্রাফটা আমরা পাচ্ছি সেই গ্রাফটার মধ্যেই পরিষ্কার বলা আছে, সেই গ্রাফটার মধ্যে এখানে পরিষ্কার আমাদের দেওয়া থাকে যে তো পিকিউআরএসটি এখানে কোনটা কিসের জন্য লাগে। তো পি ইজ অলওয়েজ নোন ফর এট্রিয়াল ডিপোলারাইজেশন, কিউআরএস
এই যে কমপ্লেক্সটা QRS কমপ্লেক্স যেটা আছে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, অ্যান্ড T গোজ ফর এট্রিয়াল ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তো এটা পরিষ্কার বলা আছে। আর P ওয়েভ ফর এট্রিয়াল ডিপোলারাইজেশন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি ইলংগেটেড T ওয়েভ হয়, রিডাকশন ইন দি T ওয়েভ হয়, রিডাকশন অফ T ওয়েভ যদি আমরা পাই, দ্য রিডাকশন অফ T ওয়েভ ইজ বেসিক্যালি ডিউ টু ইসকেমিয়া। তো ইসকেমিক কন্ডিশন যদি আমরা পাই, তাহলে আলটিমেটলি it gives a reduction in the T wave, and therefore the match the column, third option is correct. Question number 71. Question number 71, NCERT volume 2 page 183, straight question একদম। এটা হচ্ছে যে এটা আগেও এসেছিল, এটা 2012 CBSE PMT এর কোয়েশ্চেন ছিল। তো স্ট্যাটিন ইজ অবটেন ফ্রম দি ফাঙ্গাস মোনাস্কাস পারপিউরিয়াস, সেখান থেকে এটা কম্পিটিটিভ ইনহিবিশন করে টু HMG-CoA অ্যাকচুয়ালি। তো এটা লিভারে থাকে, ইট ইজ অ্যান এনজাইম ফর দি সিনথেসিস অফ কোলেস্টেরল, তাহলে আলটিমেটলি কোলেস্টেরল লেভেলটাকে কমিয়ে দেয়। সো ইটস আ কোলেস্টেরল লোয়ারিং এজেন্ট, একদম এই স্টেটমেন্টে NCERT স্টেটমেন্ট। সো ইট ইজ স্ট্যাটিন, দ্য অপশন ইজ 4. Next we go for question number 73, a very easy question. Ciliated epithelial cells. Now ciliated epithelium যদি আমরা চিন্তা করি, now ciliated epithelium এর ক্ষেত্রে আমরা তো ব্রঙ্কাস অ্যান্ড ফ্যালোপিয়ান টিউব, তো আমরা সবাই জানি এটা bronchioles and fallopian tubes. So the answer is bronchioles and fallopian tube. বাকি তো eustachian tube salivary duct হবে না, bile duct bronchioles হবে না, fallopian tube pancreatic duct, so it is only bronchioles and fallopian tube. This is ciliated epithelium, and therefore option is 2. We go for question number 78. 78 একটা কোয়েশ্চেন আছে। নাও টাইফয়েডের কনফার্মেটরি আর কি, টাইফয়েড যদি হয় তাহলে স্যালমোনেলা টাইফি, এটা আমরা তো সবাই জানি। তো এর কনফার্মেটরি টেস্ট মানে প্রথম 7 দিনে পাওয়া যায় না, 7 দিনের পর থেকে যে কোনো সময় টেস্টটা করলে পাওয়া যাবে ভিরাল টেস্ট পজিটিভ। সো ভিরাল টেস্ট ইজ দ্য কনফার্মেটরি টেস্ট ফর টাইফয়েড। এর রেফারেন্স টু NCERT ভলিউম 2 পেজ নাম্বার 146. তো কোয়েশ্চেন নাম্বার 80, we go for a correct sequence of organs in case of ককরোচ থেকে প্রতি বছরই আমরা একটাই কোয়েশ্চেন পাই, আজকেও একটাই কোয়েশ্চেন দেওয়া হয়েছে। সো ককরোচ থেকে যে কোয়েশ্চেনটা আছে সেটা একটা মানে সিকোয়েন্স, সেটা আমরা সবাই জানি, ফ্যারিংস, সেখান থেকে ইসোফ্যাগাস অফ ককরোচ, সেখান থেকে ক্রপ খাবার স্টোর করবে, ওখান থেকে খাবার ভাঙবে, দ্যাট ইজ গিজার্ড, ফলোড বাই ইলিয়াম, আর ওদের থাকে ইলিয়াম কোলন রেক্টাম, এই সিকোয়েন্সে থাকে। সো ইলিয়াম কোলন রেক্টাম, সো ইটস আ ভেরি ইজি কোয়েশ্চেন, অপশন 3 ইজ কারেক্ট। NCERT ভলিউম 1 এ পাবে তোমরা, পেজ নাম্বার 113. Again question number 81. Now colostrum থেকে কোয়েশ্চেন আসছে। colostrum is very important, the first part of the human breast milk আমরা বলি colostrum is rich in immunoglobulin A, IgA. IgA is a dimeric immunoglobulin, অত্যন্ত important, and it passes to colostrum. ভলিউম 2 তে পাবে তোমরা 152, একদম NCERT direct question. So the option is 2. Now if you go for the question number 84, হরমোন রিলিজিং ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেটা ইউজ করা হয়, তো আগেও একবার আলোচনা করছিলাম, দ্যাট ইজ প্রোজেস্টাসার্ট। নাও প্রোজেস্টাসার্টের মধ্যে LNG কেন, লেভোনর্জেস্ট্রেল 20 মিলিগ্রাম ইউজ করা হয় ওই জন্য। সো দিস ইজ অপশন 1 হুইচ ইজ কারেক্ট। নেক্সট উই গো ফর কোয়েশ্চেন নাম্বার 88. নাও কর্নিয়া, ডেফিনেটলি আমরা জানি যে কর্নিয়া তো অ্যাভাস্কুলার স্ট্রাকচার। সো প্রথম কারেক্ট জিজ্ঞেস করেছে, কর্নিয়া ইজ কনভেক্স ট্রান্সপারেন্ট লেয়ার উইচ ইজ হাইলি ভাস্কুলারাইজড, এটা হবে না। কর্নিয়া consists of dense matrix of collagen and is most sensitive portion of the eye, definitely it is correct. So cornea is the avascular structure, যার জন্য আমরা যখন করি স্ক্লেরা অ্যান্ড কর্নিয়া, সো দিস ইজ অ্যাভাস্কুলার, এই জন্য এটাকে ট্রান্সপ্লান্টও করা হয়। অ্যান্ড ইটস ডেন্স ম্যাট্রিক্স ইজ মেড আপ অফ কোলাজেন, কোলাজেন তো থাকবেই এখানে, অ্যান্ড ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দি আই। ঠিকই আছে, আর পরের দুটো অপশন ইজ নট কারেক্ট। অ্যান্ড দ্য লাস্ট অ্যামং অল ইজ কোয়েশ্চেন নাম্বার 89. কোয়েশ্চেনটাকে যদি আমরা দেখি, সেটা হচ্ছে which is the following inherited muscular disorder. ইনহেরিটেড মাস্কুলার ডিসঅর্ডারের মধ্যে অটোইমিউন ডিসঅর্ডার ইজ, ডিফারেন্সটা এখানে বুঝতে হবে। একটা হলো মায়াস্থেনিয়া গ্র্যাভিস দেওয়া আছে, বটুলিজম তো প্রশ্নই নেই, টেটানি প্রশ্নই নেই, তাহলে এগুলো আমরা বাদ দিলাম। তাহলে আমরা এই দুটোকে বাদ দিয়ে দিচ্ছি। সমস্যাটা হবে মায়াস্থেনিয়া গ্র্যাভিস উইথ মাস্কুলার ডিস্ট্রফি। এটার পুরো নামটা হচ্ছে ডিএমডি। এটা জিন ডুপ্লিকেশনের জন্য হয়। তো ডিএমডি জিন ডুপ্লিকেশন যদি হয়, তখন এটা দেখা যায়, এটাকে বলে ডুখিন মাস্কুলার ডিস্ট্রফি। সো দিস ইজ since birth, this is the disease that is inherited, but if you go for myasthenia gravis, it is not inherited, এটা acetylcholine receptor যদি auto antibodies তৈরি হয় এর against, তাহলে হবে। so if auto antibodies are produced against acetylcholine receptors, তাহলে এটা হতে পারে, but actually DMD is the correct answer, that means muscular dystrophy is the correct answer, so option 4 is correct. Now if I go for the reference with NCERT volume 1 page number 312. So students, this is all about the entire solution of NEET 2019, the entire MCQ of the zoology part.
আশা করব তোমরা এটা বুঝতে পেরেছো এবং সেটাকে ক্রস রেফারেন্স নিয়ে তোমরা এটা নিয়ে পড়াশোনা করবে, অ্যান্ড দেয়ার আফটার ইউ ডেলিভার ইউর বেস্ট ইন দি ফোর্থকামিং এক্সামস। থ্যাংক ইউ সো মাচ।